আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। তোমাদের স্ট্রাকচারাল মেকানিক্সের চতুর্থ অধ্যায়ে তোমাদেরকে স্বাগতম। তো চতুর্থ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শুধু এই স্ট্রাকচারাল মেকানিক্সই না, তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা মেইন টপিক হচ্ছে মোমেন্ট। আর সেই মোমেন্টটাই আছে হচ্ছে আমাদের এই চতুর্থ অধ্যায়ে। যে মোমেন্টটা তো এখানে লাগবে, এর পরবর্তী চ্যাপ্টারগুলোতে লাগবে, এবং আমাদের পরবর্তী সেমিস্টারে যখন তোমরা আসবা সেই সেমিস্টারগুলোতেও প্রতিটা সাবজেক্টের মধ্যে একটা টপিক বারবার ঘুরে ঘুরে আসবে, সেটা হচ্ছে মোমেন্ট। ঠিক আছে? তো এই জন্য এই অধ্যায়টা একটু খুবই মনোযোগ সহকারে, বেসিক সহকারে বুঝে শুনে করা উচিত। এই জন্য তোমরা অবশ্যই ধৈর্য সহকারে বেসিকটা অন্তত পক্ষে এই অধ্যায়ের ক্ষেত্রে বুঝবা। বোঝা অবশ্যই তোমাদের জন্য জরুরি। আচ্ছা, তাহলে অধ্যায়ের নাম হচ্ছে বলের মোমেন্ট। বলের মোমেন্ট জিনিসটা কি, যদি আমি সংজ্ঞা ছাড়া এমনি নর্মালি তোমাদেরকে বোঝাই, সেটা হচ্ছে মোমেন্ট শব্দের অর্থ যদি তুমি নিয়ে আসো, তাহলে হচ্ছে এটা ঘোরানো। মোমেন্টকে যদি আমি সংক্ষেপে বলতে চাই, তাহলে বলবো কোনো বস্তু যদি ঘোরে বা ঘুরতে চায়, এরকম কোনো প্রবণতা তৈরি হয়, তাহলে সেটা মোমেন্ট। এখন কিসের ফলে এই মোমেন্টটা উৎপন্ন হবে, সেটা হচ্ছে মেইন। এখানে বলেই দেওয়া আছে বলের মোমেন্ট। তার মানে এখানে যখন মোমেন্ট উৎপন্ন হবে তখন অবশ্যই একটা কি আসবে, বল আসবে। বুঝছো? আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো। ধরো এখানে যে কোনো একটা পাত আছে, বা এখানে একটা রড বা যে কোনো একটা প্লেট আছে, তার এক প্রান্তে তুমি কি করছো, এখানে একটা বল প্রয়োগ করছো, এফ বল, ফোর্স, এফ পরিমাণ বল প্রয়োগ করছো। এখন তুমি এই জায়গায় ধরো পিন দ্বারা আটকায় দেওয়া আছে, এই জায়গায় পিন দ্বারা আটকানো আছে, সাপোর্ট আছে, এখানে সাপোর্ট এখানে আছে, তুমি কি করতেছো, এর উপর বল প্রয়োগ করতেছো। তাহলে একটা জিনিস চিন্তা করো, আমি যখন এর উপরে বল প্রয়োগ করব, তখন এর নিচে কিন্তু কোনো সাপোর্ট নাই। সাপোর্ট থাকলেও এই বলের কারণে এই বস্তুটা কি করবে, এদিকে ঘুরতে চাবে কিনা। তো এই যে ঘুরতে চাচ্ছে, বা ধরো অনেক সময় দেখা যাবে যখন এখানে সাপোর্টটা শক্তিশালী হবে না, বা এই পাশে তোমার ধরা শক্তিশালী হবে না, ধরো আমি এখানে এটা ধরছি, হ্যাঁ, এটা ধরছি, আমি এই পাশে ফোর্স দিচ্ছি, তাহলে একটা জিনিস দেখো, এই পাশে ফোর্স দেওয়ার ফলে এই বস্তুটা কিন্তু ঘুরে যাচ্ছে। অথবা আমি যদি এই সাপোর্ট বা আমার হাতটাকে সাপোর্ট ধরতেছি, এটা যদি শক্তিশালী করি, তাহলে কিন্তু এটা ঘুরবে না, কিন্তু এই বস্তুটা কিন্তু চাচ্ছে ঘুরতে, তাই না? এই জন্য এটা সংজ্ঞা হচ্ছে কোনো নির্দিষ্ট বলের ফলে যদি কোনো একটা বস্তু নির্দিষ্ট দূরত্ব থেকে ঘুরতে চায়, কি করতে চায়, ঘুরতে চায়। দেখো এখানে আমি যদি এ বিন্দু বলি, এখানে যদি বি বিন্দু বলি, তাহলে এ থেকে বি পর্যন্ত একটা দূরত্ব আছে আমার, এখানে আছে না? এই যে দূরত্ব, নির্দিষ্ট দূরত্বে। আর লম্ব দূরত্ব কি? লম্ব দূরত্ব হচ্ছে তুমি যেই রেখার সাপেক্ষে মোমেন্ট নিবা। ধরো এটা আমার রেখা, এই রেখার সাপেক্ষে আমার বলটা হতে হবে ঠিক এটা 90 ডিগ্রি কোণে। 90 ডিগ্রি হলেই তো লম্ব হয়। একটা তুমি তল, এই তলের উপরে যদি একটা মানে লম্ব বস্তু থাকতে চায়, বা একটা রেখা থাকতে চায়, এবং সেটাকে যদি আমরা লম্ব বলতে চাই, তাহলে অবশ্যই এটার সাথে মধ্যবর্তী কোণ উৎপন্ন করতে হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটা হবে হচ্ছে আমাদের লম্ব দূরত্ব, লম্ব। আর এটার ক্ষেত্রে দেখো, এই যে লম্ব হওয়ার কারণে যে দূরত্ব হয়েছে সেটা হচ্ছে লম্ব দূরত্ব। এটার বিস্তারিত আরো অনেক আলোচনা আছে, যেগুলো ম্যাথে গেলে আমরা ধাপে ধাপে ইনশাল্লাহ ক্লিয়ার হব। এখন অন্তত এইটুকু বুঝে রাখতে হবে যে মোমেন্ট জিনিসটা কি। মোমেন্ট কি? শুধুমাত্র যদি একটা বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে লম্বভাবে কোনো বল কাজ করে, তাহলে যদি বস্তুটা ঘোরে বা ঘুরতে চায়, তাহলে সেটাকে বলতেছি কি আমরা, মোমেন্ট। তোমরা সংজ্ঞাটা ইজিলি লিখতে পারবা, কিন্তু এই বিষয়টা বোঝা জরুরি ছিল। এখন আসো, এটা আমরা মোমেন্ট বলতে কি বুঝাই বুঝলাম। এরপরে দ্বিতীয়ত আমাদের এখানে কি আছে, মোমেন্ট কত প্রকার ও কি কি। মোমেন্ট কত প্রকার ও কি কি? মোমেন্ট প্রধানত দুই প্রকার। কত প্রকার? মোমেন্ট দুই প্রকার। দেখো, আমি যখন এই বস্তুটাকেই, এখন এইখানে আছে এ বিন্দু, আমি যখন এখানে একটা বল প্রয়োগ করব, F1 বল প্রয়োগ করছি, ঠিক আছে? তাহলে এই বস্তুকে ধরো আমি এখানে আটকাই দিছি, এর উপরে বল প্রয়োগ করছি। এখন দেখো তো এটা কোন দিকে ঘুরতেছে, এইদিকে, নিচে দিকে ঘুরতেছে। এখন এই মোমেন্টকে আমরা কম্পেয়ার করি হচ্ছে ঘড়ির কাঁটার সাথে। কার সাথে? ঘড়ির কাঁটার সাথে। তাহলে একটা জিনিস দেখো, ঘড়ির কাঁটা তোমার ঘোরে কোন দিকে, ঘড়ির কাঁটার দিক কোনটা, এটা না? তাহলে এই যে ঘড়ির কাঁটার দিক, আর ঘড়ির কাঁটা যেটা দিক, তার বিপরীত দিকটাকে আমরা কি বলবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে মোমেন্টটা এটার উপর ভিত্তি করে আমাদের হয়। তাহলে আমরা আসি প্রথমে মোমেন্ট। এই মোমেন্টকে আমরা প্রকাশ করি মোমেন্টের প্রথম অক্ষর এম দ্বারা। এম ইজ ইকুয়াল টু বল গুণন দূরত্ব, বল গুণন লম্ব দূরত্ব। এই যে বল গুণন লম্ব দূরত্ব। এখন মোমেন্ট প্রধানত আমাদের কত প্রকার বললাম? মোমেন্ট দুই প্রকার। একটা মোমেন্ট হচ্ছে পজিটিভ মোমেন্ট। কি মোমেন্ট?
পজিটিভ মোমেন্ট, মোমেন্ট বা ধনাত্মক মোমেন্ট, আর একটা ঋণাত্মক মোমেন্ট বা নেগেটিভ মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট। তাইলে মোমেন্ট কত প্রকার? দুই প্রকার, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। যদি কোনো বলের ক্রিয়ার ফলে এই বস্তুটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতে চায়, ঘড়ির কাঁটার দিকে ঘুরতে চায়, তাহলে সেটাকে বলবো আমরা পজিটিভ মোমেন্ট। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পজিটিভ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সেটা কি হবে? নেগেটিভ। তাহলে আমাদের এই যে এই পজিটিভ মোমেন্টের যদি আমরা সংকেত লিখতে চাই, তাহলে এরকম একটা চিহ্ন দিব, দিয়ে প্লাস লিখবো। তাইলে আমরা এটা কি বোঝাচ্ছি? এই যখন কোনো বস্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তখন সেটা হচ্ছে পজিটিভ মোমেন্ট। এরপরে আসো নেগেটিভ মোমেন্ট। এখন ধরো এই পাশে আমি আরেকটা বল দিছি, সেটা হচ্ছে F2। এখন একটা জিনিস চিন্তা করো তুমি, এখানে L1 আছে, এখানে L2। তাইলে এই বস্তুটা এখন কোন দিকে ঘুরতে চাবে? আমি এই বিন্দুতে পিন দ্বারা আটকায় দিলাম, F বল দিলাম। তাহলে এখন কোন দিকে ঘুরতে চাইবে? দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে না? ঘড়ির কাঁটা ঘোরে কোন দিকে? এই দিকে। কিন্তু আমার এটা ঘুরতেছে কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘুরবে তখন সেটাকে বলা হবে নেগেটিভ মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট। বোঝা গেছে? একটা পজিটিভ মোমেন্ট আর একটা নেগেটিভ মোমেন্ট। বুঝাইতে পারলাম? এটাই হচ্ছে মোমেন্টের ডেফিনেশন। তুমি এতটুকু জিনিস, এই এতটুকু জিনিস তুমি মোমেন্টের যে জায়গায় যাবা সেই জায়গায় প্রয়োগ করতে পারবা। পজিটিভ মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট, এবং মোমেন্ট হইতে গেলে বল এবং লম্ব দূরত্ব লাগে। বল এবং কি লাগে? লম্ব দূরত্ব লাগে। খুব ভালোভাবে মাথার মধ্যে এটা সেট করে রাখো, ঠিক আছে? মোমেন্ট হইতে গেলে কি লাগবে? বল লাগবে এবং লম্ব দূরত্ব লাগবে। এই লম্ব কথাটা মনে রাখবা। লম্ব কথা যদি সংজ্ঞার মধ্যে না লেখো তাহলে কিন্তু মার্ক কাটতে পারে স্যার, ঠিক আছে? এখন আসো, লম্ব দূরত্ব যদি না হয় তাহলে মোমেন্ট কেন হবে না দেখাই। আসো, এখন এই জায়গায় এটা, এখানে আছে এ বিন্দু, এখানে বি বিন্দু। তুমি এখানে কি করছো? এই দিক থেকে একটা বলে এইদিকে টানতেছো, অথবা অথবা এ এখানে বি, এই দিক থেকে একটা বলে এখানে চাপ দিচ্ছ। এটা এফ বল, এটাও কি বল? এফ বল। এখন দেখো, আমি যখন এই বস্তুটাকে ধরলাম, এইদিকে টানতেছি, দেখো তো ঘোরার কোনো প্রবণতা কি তৈরি হচ্ছে? হচ্ছে না কিন্তু। একদিক থেকে আরেক দিকে যাবে, অথবা মানে দৈর্ঘ্য টানার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, এই ঘটনাগুলো ঘটতে পারে। কিন্তু এই ফোর্সের কারণে কিন্তু কখনো এই বস্তু ঘুরতে চাইবে না। চাইবে কি? চাইবে না। তাহলে যেহেতু ঘুরতে চাচ্ছে না, সে কারণে এইটার কোনো মুভমেন্ট উৎপন্ন হবে না, হবে না। যে কারণে আমরা আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে যে লম্ব দূরত্ব হতে পারে। দেখো এ বিন্দু থেকে বি বিন্দুর মধ্যবর্তী কিন্তু একটা দূরত্ব আছে, কিন্তু এখানে কি কোনো মোমেন্ট উৎপন্ন হচ্ছে? হচ্ছে না। কিন্তু যখনই এই যে লম্বা একটা দূরত্ব উৎপন্ন হচ্ছে তখন কিন্তু ঘুরতে যাচ্ছে, আর যখনই ঘুরতে যাবে তখন সেটা কি হবে? মোমেন্ট হবে। এবার আসো, এইটার ক্ষেত্রেও সেম। এখানে কিন্তু একটা দূরত্ব আছে, কিন্তু এই বলের ফলে কিন্তু কখনোই এই বস্তুটা ঘুরতে চাবে না। যেহেতু ঘুরতে চাবে না, সেহেতু এখানে কোনো মোমেন্টও উৎপন্ন হবে না। বোঝা গেছে? তাহলে মোমেন্ট উৎপন্ন হতে গেলে কি লাগবে? একটা কন্ডিশন, একটাই শর্ত, সেটা হচ্ছে লম্ব দূরত্ব লাগবে। একটাই শর্ত, সেটা কি? লম্ব দূরত্ব লাগবে। বোঝা গেছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তাইলে মোমেন্ট সম্পর্কে আপাতত আমাদের এইটুকু জানলেই হবে। এর পরবর্তীতে আমরা মোমেন্টের যখন ম্যাথ করব তখন বিস্তারিত আরো যে বিষয়গুলো আছে সেগুলো ধীরে ধীরে আমরা জানতে পারবো। আপাতত এইটুকুই তোমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি। এরপরে তৃতীয় প্রশ্নে বলা আছে, দেখো লিভারের যান্ত্রিক সুবিধাগুলো লেখো। এখন লিভারের যান্ত্রিক সুবিধাগুলো কি? লিভারের যান্ত্রিক সুবিধা অনেক আছে। আমরা অল্প পরিমাণ কাজ দিয়ে অল্প পরিমাণ শক্তি দিয়ে বেশি পরিমাণ কাজ সম্পাদন করতে পারি লিভারেজের মাধ্যমে। এছাড়াও আরো কয়েকটা তোমাদের এখানে সুবিধা আছে, সেই সুবিধাগুলো সুন্দর করে লিখে দিবা এটার মধ্যে, এটা বই থেকে পড়ে নিবা। আর যুগল কাকে বলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যুগল থেকে প্রশ্ন প্রতিবার পরীক্ষাতে আসে, হয় সংক্ষিপ্ততে আসবে, না হলে অতি সংক্ষিপ্ততে প্রশ্ন আসবে, ঠিক আছে? যুগল থেকে আমি যে কয়টা প্রশ্ন এখানে লিখে রাখছি সবগুলো ইম্পর্টেন্ট। তোমরা যদি কেউ চাও যে আমি একদম শর্ট সাজেশনে পড়বো এবং ভালো রেজাল্ট করব, তাইলে আমি মনে করি যে এই কয়টা প্রশ্ন যদি পড়ো তাহলে পরীক্ষায় কেমন পাবো ইনশাল্লাহ, ঠিক আছে? এখান থেকে আমি তোমাদের প্রতি অধ্যায়ে যে মানে প্রশ্নগুলো লিখে দিই 70 থেকে 80% পর্যন্ত, কখনো কখনো 100%ও কমন পাইতে পারো, কারণ আমি অল্প কিছু প্রশ্ন লিখে দিই। এই প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো শুধু তোমাদের লিখে দেওয়া হয়, বুঝছো? আচ্ছা, তাহলে এখানে আমরা যুগল দেখলাম।
যুগল দেখিনি, সরি, যুগল। এই যুগলকে আমরা, এই সেম যুগলকে বলা হয় কাপল। কাপল, তারপরে এটাকেই বলা হয় জোর। তার মানে জোর বলুক, যুগল বলুক, কাপল বলুক, যেইটাই বলুক না কেন, আমরা একটা জিনিসই বুঝবো, একটা জিনিসই বুঝবো। এই যুগলের সংজ্ঞাটা পরীক্ষাতে বারবার আসে। দাঁড়াও, যুগলের সংজ্ঞাটা হচ্ছে যখন একটি বস্তুর উপর দুটি বিন্দুতে দুটি সমান সমান্তরাল এবং বিপরীতমুখী বল ক্রিয়া করে, কিন্তু এদের ক্রিয়া একই সরলরেখা বরাবর কাজ করে না, তখন এরা একটি জোড় বা যুগল সৃষ্টি করে। তাহলে কি বলছে এখানে, একটি বিন্দুর উপরে, একটা বিন্দু এখানে আছে, সেই বিন্দু হতে নির্দিষ্ট দূরত্বে বিপরীতমুখী, ধরো একটা বল কাজ করতেছে এই দিকে, একটা বল কাজ করতেছে এই দিকে, ঠিক আছে। এখন একটি বস্তুর উপর দুটি বিন্দুতে সমান, তার মানে এটা একটা বস্তু, এটা দুইটি বিন্দুতে সমান পরিমাণ। ধরো এখানে যদি এফ পরিমাণ বল থাকে, এখানেও কি পরিমাণ বল থাকতে হবে, এফ পরিমাণ বল থাকতে হবে। এখন একটা তুমি যুগল দেখছো, এখানে 5 কেজি আছে, যুগলের মতো দেখতে, আর এখানে আছে 10 কেজি, তাহলে কিন্তু এটা কি হবে না, যুগল হবে না। যুগলের অনেকগুলো শর্ত আছে, এটা বিপরীতমুখী হবে। দেখো একটা যদি এইদিকে হয়, আর একটা কোন দিকে হবে, ডান দিকে। এই যে এটা একটা ডান দিকে হয়েছে, আর একটা কোন দিকে হয়েছে, বাম দিকে হয়েছে। একটা ডান দিকে, একটা বাম দিকে। তাইলে সমপরিমাণ বল, বিপরীতমুখী বল, এবং এরা কিন্তু একই সরল রেখা বরাবর কাজ করে না। দেখো এটা কাজ করতেছে এই সরল রেখা বরাবর, এটা কাজ করতেছে কোন রেখা বরাবর, এই সরল রেখা বরাবর। তাহলে কি দুটো কি একই সরল রেখায় আছে? নাই, দুইটা আলাদা আলাদা সরল রেখায়। এজন্য প্রশ্ন মানে এখানে তোমাদের বইয়ের মধ্যে বলা আছে যে একই সরল রেখা বরাবর কাজ করে না। তাহলে দুটি সমপরিমাণ বল বিপরীতমুখী হয়ে এই যে এখানে যে বিন্দুটা দেখতেছো, এখান থেকে অবশ্যই সমদূরত্ব হতে হবে। এইদিকে যদি 5 মিটার হয়, তাইলে এইদিকেও কত মিটার হতে হবে, 5 মিটার। এই যে এইগুলো কন্ডিশন যখন ফিল আপ করবে, তখন সেটাকে আমরা বলি কি, কাপল। কি বলি, কাপল। বোঝা গেছে? এই কাপলের ম্যাথ যখন আসে, তখন আমাদের মোমেন্ট বের করতে বলে, বুঝছো? তো এই কাপলের ক্ষেত্রে মোমেন্ট ইজ ইকুয়াল টু এফ ইন্টু এল। আর এই এলটা কোনটা, এখানে তো দুইটা এফ সেম থাকবে, তাই না? ধরো আমি যদি একটা উদাহরণ দিই, এখানে ধরো আছে হচ্ছে 10 কেজি, এখানে আছে 10 কেজি, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 2 মিটার। তাহলে এটার ক্ষেত্রে মোমেন্ট হবে এম ইজ ইকুয়াল টু এফ ইন্টু এল সূত্র। তাইলে এখানে এফ এর মান কত, 10 কেজি, তাহলে 10 ইন্টু এখানে এল এর মান কত, 2 মিটার। তাইলে এটা হবে 20 কেজি মিটার। তাহলে এটা কিন্তু একটা নতুন একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে মোমেন্টের ইউনিট হয় হচ্ছে কেজি মিটার। কেন? কারণ ফোর্সের একক এখানে কত, 10 কেজি। আর এলটা কি, লেন্থ, তাহলে লেন্থের ইউনিট এখানে কত দেওয়া আছে, মিটার। এই জন্য কিন্তু কেজি আর মিটার যখন আমরা গুণ করি, তখন কেজি মিটার এইভাবে লিখতে হয়। বোঝা গেছে? তাহলে এটা কিন্তু আমরা অনেক সময় স্টুডেন্টরা ভুল করে এটাকে বলে কেজি পার মিটার। না, এটা কেজি মিটার ডিরেক্ট বলতে হবে, কেজির সাথে মিটার মিটার একসাথে বলতে হবে। বোঝা গেছে? কেজি মিটার একসাথে বলতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে যুগল কাকে বলে দেখলাম। এখন আসো ভেরিগনের মোমেন্ট নীতি। ভেরিগনের মোমেন্ট নীতিটার একটা ছোট প্রমাণ আছে। তো এই প্রমাণ যখন আমরা করব, এই যেখানে ওই প্রমাণের সময় আমরা ওটা দেখে নিব। এখন আসি তারপর লিভারের নীতি তোমরা ওই যে লিভারের সুবিধা, লিভারের নীতি, এই জিনিসগুলো একটু পড়ে নিবা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে। ঠিক আছে? এখানে যতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ মোটামুটি সবগুলোই ইম্পর্টেন্ট, সবগুলো পড়ে নিলেই হবে। এখন যুগল বা জোড়ের ধর্ম, এই যে যেগুলো বললাম এগুলোই ধর্ম। এরা বিপরীতমুখী হয়ে থাকে, তারপরে একই সরল রেখা বরাবর কাজ করে না, এবং এদের বলের পরিমাণ সমান হয়। এই জিনিসগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে, অনেকগুলো দেখবা 6-7টার মতো দেওয়া আছে। এগুলোর মধ্যে থেকে মিনিমাম 5টা, এই যে ধর্মগুলোর মধ্যে থেকে মিনিমাম 5টা পড়বা। এই 5টা লিখলে তুমি ফুল মার্ক পাবা। ঠিক আছে? 5টা লিখলেই ফুল মার্ক পাবা। এরপরে আসি আমরা ভেরিগনের মোমেন্ট নীতি। তো ভেরিগনের মোমেন্ট নীতি প্রমাণ করার আগে আমাদের 3 নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্নটা আছে, এটা সলভ করতে হবে। 3 নাম্বারটা এখানে বলছে কি, প্রমাণ করো যে বলের মোমেন্টের পরিমাণ উক্ত বল এবং লম্ব দূরত্ব দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আমরা 3 নাম্বারটা করি, দেখো 3-এর সলভ। এটা নর্মালি কি রকম, ধরো এখানে একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে পি বল, এখানে একটা বিন্দু ও। তাহলে ও বিন্দুর সাপেক্ষে যদি আমি মোমেন্ট নেই, এভাবে ধরো কাজ করতেছে, ঠিক আছে?
তাহলে এটা ও বিন্দু থেকে এটা লম্বভাবে কাজ করতেছে, কিন্তু এই যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না, তার মানে এখানে কি উৎপন্ন হবে? মোমেন্ট উৎপন্ন হবে। ঠিক আছে, এখন আমি যদি এই যে বলের রেখা, এই রেখাকে সংযুক্ত করে দিই ওর সাথে, এখন কিরকম হলো? একটা ত্রিভুজ হয়ে গেল। এটা কিন্তু বলছে প্রমাণ করো যে বলের মোমেন্টের পরিমাণ উক্ত বল এবং লম্ব দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আমরা উৎপন্ন ত্রিভুজ পর্যন্ত চিত্রের মধ্যে আগায় ফেলছি। ঠিক আছে, তাহলে এখানে পি বল কাজ করতেছে ও বিন্দুর সাপেক্ষে। এখন আমি এখানে একটু নাম্বার করে নিই, এটা এ, এটা বি, এটা সি। ঠিক আছে, তাহলে এখানে কি কি হচ্ছে সেটা একটু আমরা এখানে লিখবো। মনে করি পি বল এ বি রেখা বরাবর কাজ করছে। তাইলে পি বলটা এ বি রেখা বরাবর কি করতেছে? কাজ করতেছে। এটা ও বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে বলটির মোমেন্ট এম ইজ ইকুয়াল টু বল গুণন লম্ব দূরত্ব। বল গুণন লম্ব দূরত্ব। তাইলে এখানে বলের মান কত? বলটা হচ্ছে আমার পি, আর লম্ব দূরত্বটা হচ্ছে, দেখো লম্ব দূরত্ব কোনটা? ও থেকে সি পর্যন্ত, ও সি। ঠিক আছে, বল আর লম্ব দূরত্ব কি? ও সি। আচ্ছা, এবারে আসো ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি হতে পি ইজ ইকুয়াল টু এ বি। দেখো তো, এই যে ও এ বি ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি রেখা বরাবর পি বলটা কাজ করতেছে। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? ত্রিভুজ ও এ বি হতে পি ইজ ইকুয়াল টু কি? এ বি। তাহলে তুমি এটা চাইলে 1 নম্বর সমীকরণ দিতে পারো। অতএব এম, অতএব এম ইজ ইকুয়াল টু, তাহলে পি এর জায়গায় এখন বসবে কে? এ বি। এ বি ইন্টু ওসি। তাহলে এ বি আসলো, এটা ওসি হলো। দেখো, একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাইলে এখানে আমাদের কিন্তু হয়ে আছে কি? ভূমি, এ বিটা ভূমি না? এ বি ভূমি, ও সি উচ্চতা। তাহলে ভূমি আর উচ্চতা হয়ে গেছে। এখন আমার এখানে দরকার হচ্ছে হাফ। হাফ যদি আমি আনতে পারি তাহলে ক্ষেত্রফল মিলে যাবে। আর আমার এখানে কিন্তু বলেই দিছে কিসের কথা? ক্ষেত্রফলের কথা। তাহলে দেখো, আমি যদি এখানে একটা কাজ করি, যে এখানে একটা হাফ নিলাম, হাফ ইন্টু এ বি ইন্টু ওসি। তাহলে এই যে হাফটা নিছি, এই হাফের কারণে আমি যদি সামনে একটা টু নেই, তাহলে এই টু কাটলে কিন্তু আবার আগের লাইনে চলে আসতেছে। এই টু কেটে গেল, এ বি ওসি থাকলো, আগের লাইন থাকলো। তাহলে একটা জিনিস দেখো, টু ইন্টু, এটা কার ক্ষেত্রফল? ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। কারণ এখানে কি আসছে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা এখানে বলতে পারবো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। বোঝা গেছে? আমাদের এটাই প্রমাণ করতে বলছে। ঠিক আছে, অতএব এম ইজ ইকুয়াল টু এত, এটা প্রমাণিত। বা শেষে লিখে দিতে পারো যে অতএব বা সুতরাং উক্ত বল, সুতরাং বলের মোমেন্টের পরিমাণ উক্ত বল এবং লম্ব দূরত্ব দ্বারা উৎপন্ন পীড়নের ক্ষেত্রফলের দ্বিগুণ। অর্থাৎ এই যে এইখান থেকে এইটুকু তুমি লাস্টের এইখানে লিখে দিতে পারো। ঠিক আছে, এখানে লিখে দিতে পারো। এতটুকুই, এতটুকুই করলেই তুমি মার্ক পাবে। এটা হচ্ছে 2 মার্কের জন্য, সংক্ষিপ্ত প্রশ্নে 2 মার্কের জন্য। এখানে তোমার দেখবা বইয়ের মধ্যে অনেকগুলো মানে কথা লেখা আছে, অতগুলো কথা অনেকের মনেও থাকে না, আর ওটা আসলে কোনো প্রয়োজনও নাই। তোমার মেইন যেটুকু কথা সেইটুকু লিখে যদি তুমি প্রমাণ করে দাও, তাইলে তুমি ফুল মার্ক পাবা। ক্লিয়ার? আচ্ছা, তাইলে আমরা এটা বুঝলাম। এরপরে আমরা যাব হচ্ছে ভেরিগনের মোমেন্ট নীতিতে। তোমরা যারা এটা উঠাই নিতে চাও উঠে নাও, অথবা স্ক্রিনশট দিলে স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, তাহলে মুসলাম। এখন আসবো আমরা কয় নাম্বারে? 2 নাম্বার সলভটা করব। এটা 2 নাম্বার সলভটা ভেরিগনের মোমেন্ট নীতি। এটা পরীক্ষাতে দেখবা যে প্রতিবার না আসলেও, হঠাৎ একবার মিস গেলেও
দেখা যায় যে একবার মিস গেছে, পরের বার ঠিকই চলে আসছে। ভেরিগনের মোমেন্ট নীতি এরকম একটা মানে প্রশ্ন, এটা ভেরিগনের মোমেন্ট নীতির প্রশ্নটা। তো ভেরিগনের মোমেন্ট নীতিটা মূলত আসে হচ্ছে তোমার সামান্তরিক থেকে। কি থেকে? সামান্তরিক। সামান্তরিকটা কি রকম হয় নরমালি? এরকম না? আচ্ছা, তাহলে এই দিকে একটা কাজ করে, এই দিকে একটা কাজ করে, তাই তো? এখন এখানে আমাদের ভেরিগনের যে মোমেন্টের যে নীতিটার সংজ্ঞাটা আছে, সেটা প্রথমে আমাদের এখানে লিখতে হবে। সেটা আমাদের প্রথমে আগে এখানে লিখতে হবে। প্রথমত তুমি এখানে আগে ভেরিগনের যে মোমেন্ট নীতিটা আছে সেটা লিখবা বই থেকে। ভেরি সলভ, কত সলভ? 2 নাম্বার। গণের মোমেন্ট ভেরিগনের মোমেন্ট নীতি, এটা লিখবা। ঠিক আছে? আচ্ছা, এটা লেখার পরে নর্মালি এটা আসলে সংক্ষিপ্ততে আসে, তো যদি সংক্ষিপ্ততে আসে তাইলে এই যে নীতিটা তোমার লেখার প্রয়োজন নাই, তুমি সরাসরি এই যে মনে করি থেকে শুরু করবা। কিন্তু দেখছো যে এই প্রশ্ন হঠাৎ করে রচনামূলকে দিয়ে দিছে কোনো এক সময়, তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ভেরিগনের মোমেন্ট নীতিটা লিখতেই হবে। আর দেখো এখানে কিন্তু আমাদের এই যে অতি সংক্ষিপ্তের মধ্যেও আমরা এই প্রশ্নটা পড়বো যে ভেরিগনের মোমেন্ট নীতি লেখো। তো একটা সংখ্যা পড়লেই তুমি এখানেও লিখতে পারলা, ওখানেও লিখতে পারলা, দুইটাই তোমার হয়ে গেল, তাই না? তো এইভাবে তোমরা কভার করে ফেলবা। তাহলে দেখো এই প্রমাণের ক্ষেত্রে আমাদেরকে প্রথমত একটা সামান্তরিক আর নেওয়া লাগবে এবং একটা ও বিন্দু নেওয়া লাগবে। যেই ও বিন্দু থেকে ও থেকে সিটা, এই ও থেকে সি রেখাটা এ বির সমান্তরাল হবে, অর্থাৎ এ বি যেই বরাবর আছে এটা ঠিক সমান্তরালে হবে হচ্ছে ও সি রেখা। বুঝা গেছে? এখন এই ও থেকে সি, ও থেকে বি এবং ও থেকে এ, তিনটা বিন্দু আমাদেরকে এখানে সংযোগ করে নেওয়া লাগবে। তাহলে আমরা প্রথমে এখানে কি লিখবো? মনে করি এ বিন্দু হতে দুটি বল পি ও কিউ কাজ করছে। এই বিন্দু থেকে একটা বল পি কাজ করছে, এই বিন্দু থেকে একটা বল কিউ এদিকে কাজ করছে। এখন দুইটা বল যখন কাজ করে তখন সেই ক্ষেত্রে সামান্তরিকের সূত্র অনুযায়ী একটা লব্ধি কাজ করে। সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় দ্বারা যদি দুইটা বল কাজ করে তাহলে এটা লব্ধি কাজ করে কি এটা এদের কর্ণ দিয়ে, যেমন আমরা সামান্তরিকের সূত্র প্রমাণ করছি কিন্তু ইতিমধ্যে, করছি না? তো সেই সূত্র অনুযায়ী কিন্তু আমাদের এটা হয় যে প্রথমত হচ্ছে এ বিন্দু থেকে দুইটা বল কাজ করলো আর এটার কর্ণ বরাবর আমাদের এখানে লব্ধি বলটা কাজ করতেছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো মোমেন্টের জ্যামিতিক ব্যাখ্যা। এই মোমেন্টের জ্যামিতিক ব্যাখ্যা আমরা কোথায় দেখলাম? এই যে তৃতীয় যে প্রশ্নটা ছিল সেখানে কিন্তু আমরা অলরেডি দেখে আসছি। ত্রিভুজ কিসের মোমেন্টের জ্যামিতিক ব্যাখ্যা এটার মধ্যে ছিল। কি ছিল? যে কোনো বলের যদি মোমেন্ট আমি চাই তাহলে ওই বল যেই ক্ষেত্রফলের মধ্যে থাকবে তার ক্ষেত্রফলের দ্বিগুণ হবে হচ্ছে মোমেন্টের পরিমাণ। তাইলে আসো এখানে আমরা কি করলাম? ও বিন্দুর সাপেক্ষে পি বলের মোমেন্ট, ও বিন্দু এইটা, পি বল এইটা, তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে ও এ বি, ও এ বি ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের দ্বিগুণ হবে হচ্ছে পি বলের মোমেন্ট, তাই তো? যে ত্রিভুজের মধ্যে আছে তার দ্বিগুণ, আমরা এখানে তো প্রমাণ করে আসলাম। তাইলে এখানে কি লিখছি দেখো, 2 ত্রিভুজ এ ও বি, এ ও বি। বোঝা গেছে? যেই ত্রিভুজের মধ্যে থাকবে ও বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ ওই ত্রিভুজের মধ্যে ও বিন্দুটাও থাকতে হবে, ও বিন্দু থাকতে হবে আর হচ্ছে এই বলটাও থাকতে হবে। তাহলে ও এ বি বা এ ও বি ত্রিভুজের মধ্যে পি বল আছে, যে কারণে আমরা কি লিখলাম 2 ত্রিভুজ এ ও বি ক্ষেত্রফল। এরপরে আসো ও বিন্দুর সাপেক্ষে কিউ বলের মোমেন্ট। তাহলে কিউ বলটা কোথায় আছে? এখানে। আর ও বিন্দু কোথায়? এখানে। তাহলে ও এ সি, ও এ সি। ঠিক আছে? তাইলে আমাদের এখানে ও বিন্দুর সাপেক্ষে কিউ বলের মোমেন্ট ত্রিভুজ ইজ ইকুয়াল টু 2 ত্রিভুজ এ ও সি, এ ও সি, এ ও সি, যার মধ্যে কিউ আছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো ও বিন্দুর সাপেক্ষে আর বলের মোমেন্ট। তাহলে আর বলটা কোথায় আছে? এখানে, তাই তো? এটা এটা কোন ত্রিভুজ দ্বারা সংযুক্ত করা যাচ্ছে? ও এ ডি ত্রিভুজ, ও এ ডি ত্রিভুজ। এজন্য দেখো ও বিন্দুর সাপেক্ষে আর বলের মোমেন্ট ইজ ইকুয়াল টু ত্রিভুজ
এ ও ডি, মানে এ ও ডি, ও এ ডি এ ও ডি, দুটা কি জিনিস? সেম জিনিস। ঠিক আছে, এটা করে নিলাম। এটা হচ্ছে আমরা কই থেকে পাইছি? এটা আমরা জানি জ্যামিতিক মোমেন্টের জ্যামিতিক ব্যাখ্যা অনুসারে আমরা পাই, যে জ্যামিতিক ব্যাখ্যা কিন্তু আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা এরপর আসো চিত্র হতে। এই চিত্রের মধ্যে একটা জিনিস খেয়াল করছো, এ ও ডি ক্ষেত্র, এ ও ডি ক্ষেত্র, এ ও এ ডি বা এ ও ডি ক্ষেত্র, এই ক্ষেত্রফলের মধ্যে কিন্তু দুইটা ক্ষেত্র আছে। দুইটা ক্ষেত্র আছে না? এই যে একটা আর এই যে একটা, দুইটা ক্ষেত্র আছে না? আছে। তাইলে আমি যদি এখন বলি যে ত্রিভুজ এ ও ডি ক্ষেত্র ইজ ইকুয়াল টু ত্রিভুজ এ ও সি, এ ও সি ক্ষেত্র প্লাস এ সি ডি, এ সি ডি ক্ষেত্র বলা যায় তো? কারণ একটা ক্ষেত্রফলের মধ্যে দুইটা ক্ষেত্রফল আছে, তাহলে আমি একটা ভাঙিয়ে দুইটা অবশ্যই বলতে পারি। পারি কি না? আচ্ছা পারি। এখন আসো, এখানে তো আছে কি এ ও বি আছে, এখানে এ ও বি কোথাও আছে? দেখো তো আছে? নাই। কিন্তু এ ও সি, এখানে এ ও সি আছে, এ ও ডি, এখানে এ ও ডি আছে। এক্সট্রা আসলো কে? এ সি ডি। এই এ সি ডি কে কনভার্ট করে নিয়ে আসা লাগবে আমার এ ও বি তে। এখন একটা জিনিস খেয়াল করো, এ সি ডি, এ ও বি, এ বি ডি, এই তিনটা ত্রিভুজ সমান। কোন কোনটা? এ ও সি, এ সি ডি, এ ও বি আর এ ডি বি, এই তিনটা ত্রিভুজ কি হবে? সমান হবে। তো সেই দিক থেকে আমরা এখানে তিনটার জায়গায় কয়টা লিখছি? দুইটা লিখছি। কেন? আমার তো দরকারই দুইটা। এসিডি থেকে আমি নিয়ে আসবো কিসে? এ ও সি তে। এসিডি থেকে আমি কিসে নিয়ে আসবো? সরি এ ও বি তে আনবো তো, তাই না? এখানে ভুল করছি, দেখো এখানে আনবো হচ্ছে এ ও বি তে, এ ও বি তে। তাইলে এসিডি থেকে যদি আমি এ ও বি তে আনতে চাই, তাইলে আমার এখানে কি করতে হবে? এখানে আমরা তো বুঝতেই পারতেছি এটা সমান এইটা, এটা সমান আবার এইটা, তিনটা সমান। তো সেই ক্ষেত্রে তিনটা না লিখে আমরা দুইটা লিখলাম, ত্রিভুজ এসিডি এখানে যেটা ছিল, আর আমার দরকার হচ্ছে এওবি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এওবি। কেন এটা এক হয়? কারণ একই ভূমি এবং একই উচ্চতা, এদের ভূমির মান যা এটার ভূমির মানও তাই, এদের ভূমির মান যা এটার ভূমির মানও তাই। তো সেই দিক থেকে সব দিক থেকে কম্পেয়ার করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়, যে কারণে আমরা এইটা সমান সমান এটা লিখতে পারি। বুঝছো? একই ভূমি এবং উচ্চতা, আর আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল ডিপেন্ড করেই তো হচ্ছে ভূমি এবং উচ্চতার উপরে। কারণ আমরা যখন ক্ষেত্রফল বের করি তখন সূত্রটা কি ইউজ করি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাইলে ভূমি এবং উচ্চতা যদি সেম হয় তাহলে সবগুলো ত্রিভুজ কি হবে? সমান হবে। ঠিক আছে, যে কারণে এটা একটু লেখে রাখা ভালো, একই ভূমি এবং উচ্চতা। ওকে, এরপরে আসো এইটার সাথে দেখো সবগুলোর সাথে কত গুণ আছে? 2 গুণ আছে। যে কারণে আমরা উভয় পাশে, এই পাশের ক্ষেত্রফলের সাথে 2 গুণ করছি, এই পাশে দুইটা আছে সেটার সাথে 2 গুণ করছি। এখানে তুমি একটু লিখে দিতে পারো যে উভয় পাশে পাশে 2 গুণ করে, গুণ করে। ওকে, তাহলে উভয় পাশে 2 গুণ করে আমরা এটা পাইছি, তাই না? উভয় পাশে 2 গুণ করে পাইলাম। দেখো এটা 2 ইন্টু ত্রিভুজ এওডি কোথায় আছে? 2 ইন্টু ত্রিভুজ এওডি। তাহলে এটা সমান আমরা কি বলতে পারি? আর বলের লব্ধি। কেন? এটা আজ আর সরি, এখানে বল না লিখে লব্ধি, আর লব্ধির মোমেন্ট। যদিও লব্ধি একটা বল, কিন্তু এখানে যে বল দুইটা আছে লব্ধি একটা আছে, তাই না? এই জন্য আর লব্ধির মোমেন্ট। তাইলে আমরা 2 ইন্টু এওডির জায়গায় লিখলাম আর লব্ধির মোমেন্ট। এরপর 2 ইন্টু এ ও সি, 2 ইন্টু এ ও সি এখানে আছে। তাইলে এটার পরিবর্তে আমরা কি লিখবো? কিউ বলের মোমেন্ট, কারণ এটা কিসের মান? কিউ এর মান। এরপরে আছে দেখো 2 ইন্টু এ ও বি, এই যে 2 ইন্টু এ ও বি, এটা কার মোমেন্ট? পি বলের মোমেন্ট। তাইলে এখানে লিখ, সবগুলো উল্টাপাল্টা করছে, দেখছো? লব্ধি এগুলো হবে বল, কিউ বলের মোমেন্ট, আর এটা হবে পি বলের মোমেন্ট। ঠিক আছে, তাহলে কিউ বলের মোমেন্ট এটা, এটা পি বলের মোমেন্ট, এটাই আমাদের প্রমাণ। এটাই ভেরিগমের মোমেন্ট নীতি। তাহলে ভেরিগনের মোমেন্ট নীতি কি দাঁড়ালো? একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা যদি দুইটা বল কাজ করে, তাহলে এই দুইটা বলের মোমেন্টের পরিমাণ এদের লব্ধির বলের মোমেন্টের পরিমাণের সমান। এই যে লব্ধির মোমেন্ট ইজ ইকুয়াল টু কিউ বলের মোমেন্ট প্লাস পি বলের মোমেন্ট, দুইটা বলের মোমেন্টের সমষ্টি এদের লব্ধির মোমেন্টের সমান। বা আমরা এটা বলতে পারি যে দুটি বলের মোমেন্ট ইজ ইকুয়াল টু লব্ধি বলের মোমেন্ট, যেটাই বলো। এটাই হচ্ছে ভেরিগনের মোমেন্ট নীতি। বোঝা গেছে? তো এগুলো হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন। আমরা নেক্সট লেকচারে এই অধ্যায়ের যাবতীয় যত টাইপের ম্যাথ আছে ইনশাল্লাহ সবগুলো সলভ করে ফেলবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।